সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, মানে ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয়, আপনি আবার আগের সিস্টেমই চান কিনা, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি? কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পদটা পাওয়ার জন্য আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম? আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে, যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। জনাব তাজুল ইসলাম। জি জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন, এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে। যে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি। আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সুতরাং ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের সমর্থন নিয়ে আছে। তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার এক মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। দিস ইজ নাম্বার ওয়ান। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জনগণের ইচ্ছা ও অভিপ্রায় বোঝার তো উপায় আমাদের সংবিধানে একরকমই বলে দিছে, তাই না? নির্বাচন। আমাদের সংবিধান কি জনগণের ইচ্ছা আর অভিপ্রায় কি আর কি রকম বলছে? আছে আছে। এই যে যেমন ধরেন এই যে বিপ্লব, যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক। সে নির্বাচনের নামে তামাশা করেছে। এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি, সেটা ছাত্ররা দেখিয়েছে। 5ই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ কিভাবে ঘটান, এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন। সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে, যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল 1990 সালে, আমাদের সবারই মনে আছে, সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না। সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে। সুতরাং 3 মাসের জন্য তারা যে একটা বিশেষ দায়িত্ব পালন করেন, এইটা তারা অনির্বাচিত হিসেবে করেছেন, কিন্তু অ্যাজ সাচ এইভাবে বলার সুযোগ নেই। কারণ তাদের এই মাননীয় চিফ প্রসিকিউটর 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই, একটা অস্থায়ী রাষ্ট্র কাঠামো আসছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কিন্তু 96 সালে জনগণের অভিপ্রায় নিয়ে। ঠিক আছে, সংসদ দিয়ে আসছে 96 সালে, ঠিক আছে। কিন্তু এই যে ধারণাটা, এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউসড হয়ে গেল, সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, সরকারি দল এবং বিরোধী দলের। তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো, সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই, কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার। হয়তো কথিত যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসছে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করে? আপনি দেখবেন সোজা পথ সবসময় একটা হবে। সে যেদিক থেকে আপনি দেখেন সোজা পথ একটাই। আদালত যদি ন্যায়সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করবেন, যেটা গণমানুষের আকাঙ্ক্ষা, সেটার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওকে, আমরা কি আবার এটা আমি বুঝতে পারছি, আপনি মানে আপনি কি আবার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান? মানে আমাদের কিন্তু 2006-07 একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু। জি জি, যে কারণে কোর্টে এই কথাগুলি উঠছে বারবার। যে আমি যেটা মনে করি, আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখিনি, পাইনি এখনো। আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা, এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত। কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয়, সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা, বা কাকে প্রধান বিচারপতি করা হবে, কাকে সুপারসিড করা হবে, কে আমার অনুগত হবে, এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত। এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন, আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন, সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে। ব্যবস্থাটা থাকা উচিত। তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি। মানে 3 জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায়। আমরাও সে সময় মাঠে ছিলাম তাজুল ভাই, আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে, এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে, অভিপ্রায়েরই প্রকাশ করছে। কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন কোনো কিছু করা হবে না, বিতর্ক হবে না। আমরা যদি এখন বিআরটিসির চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি,
তো বা আর কাউকে কি করা সম্ভব, মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা, সেটাও নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। কিন্তু আমরা যে প্রশ্ন আগে করেছিলাম সেইটারও যদি আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, তাজুল ভাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, সেই কমিশন গঠন মাঝখানে আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন তাজুল ভাই? আপনি কি আজকে আমার জানা নাই যে টেকনিক্যাল, তাজুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? না উনি বোধহয় আমাকে উনি বোধহয় আমাকে ঠিক করে শুনতে পাচ্ছেন না। অনেকে শুনতে পাচ্ছেন না। আমি আসবো আবার আপনার কাছে একই প্রশ্নে, যে এখন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না ব্যারিস্টার আসলাম, এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটাকে আসলে কমিশন করা উচিত ছিল, এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা, সরকার কি এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা, বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক? আপনার টেকটা একটু আমরা শুনতে চাই। জি জি, আমি পত্রপত্রিকায় যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা, এবং সে কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে, ইফ আই এম নট মিস্টেকেন। আমি এতটুকু দেখেছি। যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো। কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে, আমি এই তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি, সেক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা তো একটা বিচারাধীন তো আছেই, মানে এটা একটা অনেকগুলি লেয়ারের বিচার এখানে হচ্ছে। সেইখানের মধ্যে কিছু বিচার হয়েছে, সেটার মধ্যে যে অ্যাপিলের মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলির বিচার হচ্ছে, মানে কোনো না কোনো ফরম্যাটে অসংখ্য বলা ঠিক হবে না, মানে আমার কাছে সংখ্যাটা নাই, অনেকগুলি মামলা আসলে বিচারাধীনের মধ্যে আছে। কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে। মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন, এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন, যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং এনকোয়ারির আদেশ দেয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান, তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল, তারপরে না মামলা দায়ের করা হবে। তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল, যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে। ওকে, আমরা একটু জনাব তাজুল ইসলামের কাছ থেকে এটা শুনি, যে আপনি ব্যারিস্টার রাশনা ম্যামকে সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে, সেটি আগে প্রশ্ন করেছিলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা, কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কেন? আপনার টেকটা একটু আমরা শুনতে চাই। আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ। তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইচ হান্টিং করা হয়েছে, প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে, পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে, এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে নিরীহ যে সমস্ত সিপাহীরা। আপনি বলছেন যে বেসড অন ফ্যাক্টস নাকি হিয়ারসে? এটা দেখুন, এগুলো হিয়ার্সের বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ভুক্তভোগী, যারা বিডিআর এর হত্যাকাণ্ডের সময় যারা নানানভাবে এর দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি। এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট, এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি। সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে রাজধানীর বুকে বসে বসে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও, মানে বাংলাদেশে কখনো কোন তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে? বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন, সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল, সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে? এটা আগে আসেনি বলে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। অতীতে বাংলাদেশ 52 বা 54 বছরের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি। আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে। কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে, সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি। আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি। এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি, তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয়। যদি এটা কমিশন করা না যায়, সেই ক্ষেত্রে
এই বিচারটা যেমন আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা, একটা সেনাবাহিনীকে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা, কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে। কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না, মানে আমরা যখন এইটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে। এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা? মানে আমি